হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুভি রাইফেল ক্লাবকে, যে মুভিতে আমরা অনুরাগ কাশ্যপকে ইটসেলফ অ্যাক্টিং করতে দেখতে পারবো। যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো মুভি হতে চলেছে। তাহলে বেশি দেরি না করে চলো তাড়াতাড়ি মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। তবে তার আগে ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর তার সঙ্গে সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না, যাতে করে যখনই আমি নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন আপলোড দেবো সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই মুভি এক্সপ্লেনেশনটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা 1996 ব্যাঙ্গালোরের একটা ক্লাবকে দেখতে পাই, যেখানে আনন্দ নামের একজন লোক নিজের ছোট ছেলে বিচ্ছুর জন্মদিন পালন করছিল। আর আনন্দ ওখানে একজন বহুত বড় গান স্মাগলার ছিল, আর তার দুখানা ছেলে ছিল, যার বড় ছেলের নাম হচ্ছে ভীরা আর ছোট ছেলের নাম হচ্ছে বিচ্ছু। তারপরে সে তার বড় ছেলে আর ছোট ছেলেকে সবার সাথে ইন্ট্রোডিউস করায় স্টেজের উপরে। বাবা আর ছেলের অবস্থা দেখে আমরা বুঝতেই পারছিলাম যে তারা কতটা বিগড়ে গিয়েছিল। পরের সিনে আমরা আলী নামক একজন লোককে দেখতে পাই, যে নিজের ডান্স পার্টনারকে গাইড করছিল, আর তাদের এই ডান্স পারফরমেন্সটা নিয়ে তারা খুব বেশি এক্সাইটেড ছিল। অন্যদিকে দয়ানন্দ তার ক্লায়েন্টদের সাথে গানের ডিলিং করছিল। ক্লায়েন্ট কম পয়সা দেওয়াতে সে সেই ডিলটাকে ক্যান্সেল করিয়ে দেয়। অন্যদিকে সিনটা আবারও আলীর দিকে যায়। এদিকে আলী আর নাডিয়ার ডান্স পারফরমেন্স শুরু হয়ে যায়, যারা কিনা খুব ভালো ডান্স করছিল, যেটা দেখার পরে বিচ্ছু আর তার বন্ধুরা ভীষণ এক্সাইটেড হয়ে যায়। ডান্সের মাঝে মাঝে বিচ্ছুর বন্ধুরা সেই লেডি ডান্সারটির সাথে অনেক খারাপ ভাবে বিহেভ করছিল। ডান্স পারফরমেন্সের পরে আলী আর নাডিয়া দুজনের মধ্যে প্রেমের কথা বলছিল, আর তখন সেখানে বিচ্ছু চলে আসে, আর সে নাডিয়াকে একটা হার্ট শেপের বেলুন গিফট করে। আর তারপরে সে নাডিয়াকে পছন্দ করে এটা সে তাকে জানায়, আর তাকে নিজের গার্লফ্রেন্ড হওয়ার জন্য রিকোয়েস্ট করে। আর তার সাথে সাথে নাডিয়াকে সে চুমু খাওয়ার জন্য বলে। আর এটাতে আলী খুব রেগে যায়, তাই জন্য সে বিচ্ছুকে প্রথমে ভালোভাবে বোঝায়, কিন্তু তারপরে বিচ্ছু এখনো অব্দি খুব বাজেভাবে বিহেভ করছিল। সেই জন্য নাডিয়া তাকে একটা থাপ্পড় মেরে দেয়, আর সেই জন্য বিচ্ছু রেগে গিয়ে আলীকে গুলি মারবে বলে এগিয়ে চলে আসে। আর তখনই আলী তাকে ধাক্কা মারে, যার কারণে সে বিল্ডিং এর একদম ওপর মালা থেকে পড়ে যায় একদম নিচে, যেটা দেখার পরে আলী তো খুবই অবাক হয়ে গিয়েছিল। তারপরে আলী আর সেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। আর তার কিছু সময় পরে যখন দয়ানন্দ বিচ্ছু মানে তার ছোট ছেলেকে দেখে, সে তখন ভেঙে পড়ে, আর তাকে নিয়ে তাড়াতাড়ি করে হসপিটালে যায়। আর এখানেই সিনটা তখন কাট হয়ে যায়। পরের দিন কান্নোরে আমরা শাহজাহান বলে একজন লোককে দেখতে পাই, যে একজন অ্যাক্টর ছিল। শাহজাহার বাড়িতে তার মা তার জন্য আসা লেটারগুলো পড়ে পড়ে দেখছিল, যে লেটারের মধ্যে মেয়েরা অনেক সুন্দর সুন্দর কথা লিখেছে তার জন্য। আর শাহজাহান নিজেকে আয়নার মধ্যে দেখছিল। আর অন্যদিকে প্রডিউসার শাহজাহার মাকে অন্য অ্যাক্টরদের গল্প শোনাচ্ছিল, আর তার সঙ্গে প্রডিউসার এটাও বলে অন্য অন্য অ্যাক্টররা কিছু রোল করার জন্য কত দিনের ট্রেনিং নেয়। আর এখানে আমরা জানতে পারি প্রডিউসার নিজের নেক্সট ফিল্মের জন্য শাহজাহানকে গান চালানো শেখাতে চাইছিল, যাতে করে তার মুভির মধ্যে অ্যাকশন সিনটা খুব ভালো করে হতে পারে। কিন্তু এটার জন্যই শাহজাহানকে রাইফেল ক্লাবকে জয়েন করতে হবে, আর এটাকে জয়েন করার জন্য শুধুমাত্র তার মাই তাকে রাজি করাতে পারে, কারণ শাহজাহান রাইফেল ক্লাবে যেতে চায় না। কিন্তু তার মায়ের বলাতে শাহজাহান প্রডিউসার এবং তার ভাইয়ের সাথে রাইফেল ক্লাবে চলে যায়। আর তারপর আমরা জানতে পারি এই ক্লাবটি একটা সময় ইংরেজদের খপ্পরের মধ্যে ছিল। টিপু সুলতানের রাজের টাইমে তারা ইংরেজদেরকে সরিয়ে তারা সেখানে কবজা করে নেয়, আর ইংরেজদের সব হাতিয়ারদেরকে জব্দ করে নেয়। আর টিপু সুলতানের পরে কিছু খ্রিস্টান লোকেরা এই জায়গাটাকে দখল করে নেয়, আর এখনো অব্দি সেই জায়গাটা তাদেরই রয়েছে। তাই জন্যই এই জায়গাটাকে এখন সুলতান বাখেরি বলা হয়। রাইফেল ক্লাবে পৌঁছে যাওয়ার পরে প্রডিউসার তখন সেখানকার কিছু ফেমাস শিকারীদের সাথে সেই হিরোটা দেখা করায়। তারপরে সিনেই আমরা আবরান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা সেখানকার সেক্রেটারি ছিল। পুরো ক্লাবের দায়িত্ব তার মাথার উপরে ছিল। সে শাহজাহানকে বলে সব থেকে ভালো মিট পর্কিউপাইনের হয়, আর এটা বলার পরে তার ওয়াইফ সিসিলি পর্কিউপাইনের মিট নিয়ে তার কাছে চলে আসে। আর তার সঙ্গে সঙ্গে সে নিজের পূর্বজদের শিকার করার পদ্ধতি এবং তারা কিভাবে করত শিকারগুলো সেই কৌশলের ব্যাপারেও তাকে জানাচ্ছিল। আর তারপরেই তারা আবরানের পুস্তেনি বন্দুকটাকে দেখতে পায়। আবরান তখন শাহজাহানকে বলে বন্দুকটাকে ধরার জন্য। শাহজাহান যখন বন্দুকটাকে ধরে তখন তার সেই পদ্ধতিকে দেখে সিসলি তখন হেসে দেয়। আর ইতিমধ্যেই শাহজাহার ভাই তাকে বন্দুকের দাম জিজ্ঞাসা করে। তখন সিসলি তাকে জানায় এই বন্দুকটা বিকাউ নয়, আর এই বন্দুকগুলোর মালিক হয় না, ওয়ারিস হয়। আর এরপরে আবরান তাদেরকে পুরনো একটা জায়গায় নিয়ে যায়, যেখানে পুরনো পুস্তেনি বন্দুক রাখা ছিল। আর ওখানে তারা গর্জু নামের একটি ব্যক্তির সাথে দেখা করে। আর সেখানে
সেখানে সেই গর্জ আবরানকে বলে তাদেরকে লকারটাও দেখাতে। আর সেই লোকটার বলাতে আবরান তাদেরকে সেইখানকার থাকা তিজোরির ব্যাপারেও বলে, কিন্তু লকারটা খুলে কিন্তু তাদেরকে দেখায় না। তারপরে আবরান শাহজাহাকে তার বাবা আর তার ক্লাবের সব থেকে বড় হেড মেম্বারের সাথে দেখা করায়, যে কিনা হুইল চেয়ারে বসেছিল আর তার এমন অবস্থা হয়েছিল জঙ্গলি শুয়োরে শিকার করার সময়। এরপরে আবরান শাহজাহাকে তার বোন কুঞ্জুমান আর তার সঙ্গে সঙ্গে পুরো পরিবারের সাথে দেখা করায়। আসলে ক্লাবের 3টে মেন লিডার ছিল, এখন সেই 3টে লোকের পরিবারই এই ক্লাবের মেম্বার রয়ে গিয়েছে, যেমন কি মুনুস, অ্যাডভোকেট কোশি আর ফাদার জোশি। এই সবকিছুর মধ্যে একটি মহিলা ছিল যার টার্গেট সবার থেকে ভালো ছিল, আর সেই মহিলাটার নাম হচ্ছে ইতিয়ানাম। আর তাদের মধ্যে আরো একজন মেম্বার ছিল যে কিনা তাদের পরিবারের ছিল না, সে আসলে ইতিয়ামের এক্স হাজবেন্ড ছিল। আর রাত্রেবেলা আমরা দেখি সবাই মিলে ডিনার করতে বসেছে। আবরান তখন সবার সামনে শাহজাহাকে রাইফেল ক্লাবের মেম্বার হিসাবে ঘোষণা করে দেয়। তারপরে সবাই মিলে শাহজাহার কাছে তার অ্যাক্টিং আর তার কিসিং সিনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে করে হাসতে থাকে, কিন্তু ইতিমধ্যে আবরানের বাবা তারই মজা উড়িয়ে বলে, এখানে সবাই জানে তুমি আর তোমার বউ নেশা করে জঙ্গলে যাও আর অন্যদের শিকারকে চুরি করে নিজের শিকার হিসাবে বলো। এই কথাতে সবাই হাসে আর আবরানের অনেক মজা নেয়। তারপর আমরা এটাও বুঝতে পারি, বলতে গেলে তো তারা সবাই পরিবার, কিন্তু পরিবারের মধ্যে হিংসা আর লালসা একটু বেশি রয়েছে। তারপরে তারা ফ্যামিলি ফটো তোলে। তারপরে ফ্যামিলি ফটো তোলার পরে আবরান শিকারে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়, কিন্তু ইতিমধ্যেই তার বউ তাকে এসে বলে যে সে বাবা হতে চলেছে। এটা শোনার পরে তো আবরান ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে শাহজাহার সাথে দেখা করার জন্য তার বন্ধু আলী আর নাডিয়াও চলে আসে, আর তারা শাহজাহাকে সব সত্যি কথা বলে দেয়। আর সে বলে দয়ানন্দ আর তার গুন্ডাগুলো এখনো অব্দি আমাদের পেছনে পড়ে রয়েছে। যেটা শোনার পরে শাহজাহা খুবই রেগে যায় আর খুব ভয়ও পেয়ে যায়, আর সেখানে আবরানও চলে আসে, কিন্তু আবরানকে শাহজাহা কিচ্ছু বলে না। তার জায়গায় সে বলে এটা আমার কাজিন, তারা এখানে ঘুরতে এসেছে, আসলে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিল, তাই তারা আমার কাছে এসেছে। যদি আবরানকে তারা দয়ানন্দের ব্যাপারে বলে দিত তাহলে হয়তো আবরান তাদেরকে এখানে একদমই থাকতে দিত না। তখন আবরান সিসিলিকে আলী আর নাডিয়ার খেয়াল রাখার জন্য বলে তারা শিকারের জন্য বেরিয়ে যায়। আর তাদের দুজন চলে যাওয়ার পরে গোর্চলো নামের একজন ব্যক্তি আবরানের অনেক মজা নিতে শুরু করে দেয়। একদিকে আবরান তাদের সাথীদের সাথে শিকার করার জন্য বেরিয়ে গিয়েছিল, অন্যদিকে আলী আর নাডিয়া আবরানের পরিবারকে সব সত্যি কথা বলে দেয়, কারণ তারা কাউকে মিথ্যে কথা বলে টুপি পরাতে চাইছিল না। তারপরে সেখানে সিসলি আসে আর সে এসে বলে তুমি টেনশন নিও না, আমরা দেখে নেবো বাকিটা। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা ক্লাবের মধ্যেই একটা বার করে রেখে দিয়েছিল, যেখানে তারা মদ্যপান করে ডান্স করছিল। ক্লাবের বাইরে ইতিয়ানাম আর তার বোন সিগারেট খাচ্ছিল, আর তখনই সেখানে বীর চলে আসে আর ইতিয়ানামের সাথে অনেক নোংরা ভাবে কথা বলে, আর তাকে বলতে থাকে এখানের ওনার কে আছে, এখানে কি কোনো পুরুষ মানুষ নেই। আর ইতিয়ানকে জবাব দেওয়ার সময় সেই মেয়েটি ইতিয়ানের প্যান্টের কাছে তার গানটা লাগিয়ে দেয়, আর তখন সে ইতিয়ানামের কথা শুনে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। বাইরে গিয়ে সঙ্গে সঙ্গে সে তার বাবাকে ফোন করে আর ফোন করে তাকে সবকিছু বলে দেয়, কিন্তু তখন দয়ানন্দ তাকে কোনো অ্যাকশন নিতে বারণ করে দেয়, কিন্তু তার ছেলে সেটা মানার জন্য একদমই তৈরি ছিল না। সে একাই পুরো ক্লাবকে ওড়ানোর কথা বলছিল। তারপরে যা হোক করে দয়ানন্দ তাকে মানায় আর তাকে বোঝানোর চেষ্টা করে এখন এগুলো না করতে। যে মেয়েটা তোমার বেজ্জাতি করেছে তাকে আমি ল্যাংটো করে রাস্তায় নামিয়ে দেবো। এটা শোনার পরে ভীরা তার কথা মেনে যায়। আর এদিকে আমরা দেখতে পাই হসপিটালে একটা লোক এসে তাকে বলে যে বিচ্ছুকে ঘরে নিয়ে যাবেন নাকি শ্মশান ঘাটে। এটা শোনার পরে ভীরা তো পুরো পাগল হয়ে যায় আর সে তার বাবাকে জিজ্ঞাসা করে বিচ্ছু কি মরে গিয়েছে, কিন্তু দয়ানন্দ তখন তাকে মিথ্যে কথা বলে দেয়। যদিও বা ভীরা দয়ানন্দের ব্যবহারে বুঝতে পেরে গিয়েছিল যে এখন বিচ্ছু আর বেঁচে নেই। আর তারপরে আমরা দেখতে পাই সে তখন নিজেদের লোকে গিয়ে বলে যে ড্যাড বলেছে সবার উপরে আক্রমণ করে দিতে। তারপরে তারা ক্লাবের জন্য বেরিয়ে যায়। আর এদিকে ক্লাবের মধ্যে সবাই বীরার ব্যাপারেই কথা বলছিল। তখনই গর্জক নামের একজন লোক আলীকে বলে যে তোমার এটা করা উচিত হয়নি, কারণ তুমি জানো না যে সে দয়ানন্দের ছেলে, সে কিন্তু অনেক পাওয়ারফুল। আর এদিকে ইতিয়ানাম বলে সে যারই ছেলে হোক না কেন তাকে আমরা দেখে নেব। আর অন্যদিকে আমরা জঙ্গলে দেখতে পাই আবরান তখন শাহজাহাকে একটা জঙ্গলি শুয়ার দেখায় আর তার উপরে নিশানা লাগাতে বলে। আবরান শাহজাহাকে সবকিছু বোঝাচ্ছিল যে শিকার করলে কি কি করতে হবে, কিভাবে কৌশল থাকে, সব রকম জিনিসপত্র। তারপরে শাহজাহা শুয়ারের উপরে গুলি চালায়। প্রথমে তো শুয়ারটা ছটপট করে নিচে পড়ে যায়, তারপর কিছুক্ষণ পরে শুয়ারটা উল্টে তাদের দিকে ছুটে আসছিল। তখন তারা সবাই সেখানে ভয় পেয়ে যায়। যখনই সেই শুয়ারটা পাশে চলে আসে তখনই আবরান তাকে গুলি মেরে দেয়। আর এদিকে বীরা ক্লাবের মধ্যে ঢুকে গিয়েছিল, যেখানে তার লোকেরা সব লোকেদের ওপরে বন্দুক টেনে দিয়েছিল।
আর সে আলিয়া নাডিয়াকে ডাকার জন্য সবাইকে বলছিল, কিন্তু তারা কোনো কথাই শুনছিল না, যার কারণে তাদেরকে ভয় দেখাবে বলে সে এদিক ওদিক গুলি চালাচ্ছিল। তারপরেও ক্লাবের মেম্বারগুলো কোনো রকম কোনো রিয়াকশন দিচ্ছিল না, যেন মনে হচ্ছিল তাদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার। তারা গুলির আওয়াজে বা গুলি দেখে কোনো রকম ভয় পায় না, তাদের প্রাণের ভয় বলে কিচ্ছু নেই। যদিও বা তখনই আলিয়া নাডিয়া নিজে থেকেই সেখানে বেরিয়ে চলে আসে। যখনই বিরার গুন্ডাগুলো তাদেরকে ধরার চেষ্টা করছিল, তখনই ক্লাবের একটি মেম্বার হঠাৎ করে সিটি বাজিয়ে ওঠে। যখনই সিটির আওয়াজটা হয়, তখনই সবাই সবার বন্দুক দিয়ে বীরা আর তাদের লোকেদের ওপরে গুলি চালিয়ে দেয়, আর তারা আসলে তাদের হাতে পায়ে গুলি মেরেছিল। তারপরে আবরানের বাবা আবরানকে ডাকার জন্য বলে, তারপরে একজন বাড়ির বাইরে গিয়ে সেখানে লাইট গান চালিয়ে দেয়। আবরান সেই ইশারাটা দেখার পরেও ইগনোর করে দেয়। সে বলে, আমার বাবা অনেক মজা করে। এটা বলার পরে সে আরো একটা শুয়ারে শিকার করার জন্য এগিয়ে যায়। আগে যেতে যেতে আবরান শাহজাহাকে নিজের ছোটবেলার গল্প বলতে শুরু করে, কিন্তু তখনই সে সেখানে একটা হিরণ দৌড়াতে দেখে। তখন সে শাহজাহার আশেপাশে একটা ঘিরা বানিয়ে দেয়। শাহজাহা যখন তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তখন সে বলে যেখানে আশেপাশে বাঘ রয়েছে আর তাদেরকে সাবধানে থাকতে হবে। এদিকে ডক্টর লেজার ধীরা আর তার গুন্ডাগুলোর ইলাজ করছিল, কিন্তু ততক্ষণে দয়ানন্দ সেখানে পৌঁছে গিয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে বীরার গুন্ডাগুলো তাকে সবকিছু বলে দেয়, যেটা শোনার পরে দয়ানন্দ পুরোপুরি অবাক হয়ে যায়। সে তখন নিজের সব জামা কাপড় খুলে ক্লাবের মধ্যে ঢুকে যায়। তখন সে সবাইকে বলে যে আমি এখানে একলা এসেছি, আমাকে শুধু আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমি কাউকে কিচ্ছু বলবো না। নিজের বাবার গলা শুনে বীরা তখন সেখান থেকে বেরিয়ে চলে আসে। তখন দয়ানন্দ তাকে নিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এদিকে আমরা সিলিকে দেখতে পাই, সে নিজের কুত্তা রুবির গলাতে একটা মেসেজ লিখে সে তার বরের কাছে পাঠিয়ে দেয়। আর এদিকে আবরান ঘেরা বানিয়ে বাঘের আসার অপেক্ষা করছিল, আর তার সাথে সাথে সে শাহজাহাকে নতুন নতুন রুলস বোঝাচ্ছিল। সে বলছিল শিকারের একটা নিয়ম রয়েছে, যে জানোয়ারের শিকার করা হবে তাকে খেয়ে নিতে হবে, কারণ না হলে অন্য কেউ তার শিকার করে তাকে খেয়ে নেবে। কিন্তু কিছুক্ষণ পরে আবরান রুবিকে সামনে আসা অবস্থায় দেখতে পায়, কিন্তু তখনই বাঘটা রুবির ওপরে হামলা করে দেয়, মানে সেই কুকুরটির ওপরে, আর তার বডিটা নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু মুন্ডিটা ওখানেই ফেলে রেখে দিয়ে চলে যায় বাঘটা। তারপরে আবরান রুবির কাছে আসে। তার এমন অবস্থা দেখে তার মাথায় হাত রেখে মনে মনেই কাঁদতে থাকে। তখন সে তার গলার মধ্যে সেই পট্টিটা দেখতে পায়, যার মধ্যে কিছু চিট ছিল। সেটা খুলে সে দেখতে পায়, সেই চিঠির মধ্যে লেখা ছিল ক্লাব আন্ডার অ্যাটাক, যেটা দেখার পরে সে খুবই ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন সকালে আমরা বীরার লাশকে নিচে পড়ে থাকতে দেখি। তারপরে দয়ানন্দ বীরার লাশকে খাই থেকে নিচে ফেলে দেয়, যেটা দেখার পরে আমরা বুঝতে পাই বীরার মাথার মধ্যে কি চলছে সেটা আমরা কেউই বুঝতে পারবো না। যদিও বা এটা খুব ক্লিয়ার ছিল যে বীরা অনেক খারাপ একটা লোক, সে কি করবে কখন করবে কিচ্ছু বোঝা যাবে না, সে খুবই নৃশংস আর নীচ একটা লোক। তার ক্লাবের মধ্যে বেজ্জাতি হয়ে গিয়েছিল, সেই রাগে সে নিজের ছেলেকেই খুন করেছে। এদিকে ক্লাবের মধ্যে কুশি নামক একটি ব্যক্তি সব বাচ্চাদেরকে নিয়ে একটা সেফ জায়গায় যাচ্ছিল, কিন্তু রাস্তায় তারা দয়ানন্দের সাথে চোখাচোখি হয়ে যায়, আর তখনই তারা নিজেদের রাস্তায় বেরিয়ে পড়ে, কিন্তু কেউ কাউকে কোনো কথা বলে না। আর এদিকে রাইফেল ক্লাবকে দয়ানন্দের সব লোকেরা ঘিরে নেয়, আর আধুনিক বন্দুক দিয়ে তাদের ওপরে গুলি করতে থাকে। এদিকে ডক্টর ইতিয়ানাম আর গোর্জো তাদের সামনাসামনি হয়েছিল, কিন্তু সেই গুন্ডাদের স্নাইপারের সঙ্গে তাদের এই গান কি বা করবে। তখন গোর্জো তার বাবাকে বলে লকার থেকে সেই বন্দুকগুলো বার করার জন্য। সবাই তখন তাদের বাবাকে বলে যে সেখান থেকে গানগুলো বার করো। তখন কুগুলাক্কাম গানটা বার করার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু লকারের চাবি এখনো অবধি আবরানের কাছে ছিল। আর এদিকে যখন একজন বমটাকে নিয়ে সেই লকারের কাছে ফেলে, সেই বমটা তখন তারই হাতের কাছে ব্লাস্ট করে, যার কারণে সে খুব আহত হয়ে যায়। এইসব দেখার পরে গোর্জো তখন তিজোরিটাকে ভাঙার জন্য একটা সিলিন্ডারে আগুন লাগিয়ে সেখানে দিয়ে দেয়, যার কারণে সেই লকারটা তো খুলে যায়। যখন সে লকারের ভেতরে গিয়ে দেখে, তখন সে দেখতে পায় সেই লকারে একটাও বন্দুক ছিল না। তখন গোর্জো কুলিয়াপ্পামের মাথায় বন্দুক টেনে জিজ্ঞাসা করে সেই লকারের বন্দুকগুলো কোথায় রয়েছে। তখন চাপ দেওয়াতে সে বলে যে সে আর আবরান সেই বন্দুকগুলোকে নিয়ে একটা সেফ জায়গায় রেখে দিয়েছে, যাতে করে যদি এখানে কোনোদিনও ছাপা পড়ে তাহলে পুলিশ সেই বন্দুকগুলো না জব্দ করতে পারে। আর তখনই তারা বাইরে বন্দুকের আওয়াজ পায়। তখন তার বাবা বলে যে আমার শেড চলে এসেছে। তখন আমরা দেখতে পাই আবরান একটা দড়ির সাহায্যে সেখানে ঢুকে কিছু কিছু লোকেদেরকে মারতে মারতে তার ঘরে ঢুকে যায়, আর সেখানে থাকা বাকি গুন্ডাগুলো সেখান থেকে চলে যায়। তারপরে সে ঘরের ভেতরে এসে প্ল্যান বানাতে থাকে তারা দয়ানন্দের সাথে কিভাবে লড়বে। তাদের কাছে তো আধুনিক বন্দুক রয়েছে। আর এদিকে দয়ানন্দ তাদের লোকেদের উপরে চিল্লাচ্ছিল তারা কাউকে না মেরে কেন ওখান থেকে ছুটে চলে এসেছে।
তখন তার লোক তাকে বোঝায় যতক্ষণ না সুরাত থেকে শার্প শুটার না চলে আসে ততক্ষণ অবধি আমরা হামলা করতে পারবো না। তারা রাইফেল ক্লাবের মেম্বার, তাদের নিশানা একদম পয়েন্টে গিয়ে লাগবে। যদি আমাদের উপর গুলি তাক করে তাহলে আমরা কেউ বাঁচবো না। আর গুন্ডাগুলো খুব ভয় পেয়েছিল। তারা বুঝতে পেরে গিয়েছিল যখন রাইফেল ক্লাবের মেম্বারগুলো লড়াইয়ের জন্য তৈরি ছিল না তখনই তারা তাদের এই হাল করে দিয়েছে। এখন তো তারা তৈরি হয়ে গিয়েছে, তারা গেলে এক এক করে সবাইকে মেরে দেবে। এদিকে রাইফেল ক্লাবে গোর্জো এই কথাটা নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছিল। তাদের কাছে 45খানা গুলি রয়েছে। তখন কুলনাপ্পন বলে যে আমরা শিকারী, আমাদের নিশানা তেজ হওয়া চাই। আমরা যদি এক একটা লোকেদের জন্য 3টে গুলিও রাখি তাহলে আমাদের কাছে 6খানা গুলি বেঁচে যাবে। আর তারপরে আবরানও সবাইকে একজুট হয়ে লড়ার জন্য বলে। প্ল্যান অনুযায়ী সবাই সবার পজিশন নিয়ে নেয়। তখনই সেখানে বাইকে করে এসে 2টো লোক মেশিন গান নিয়ে ফায়ারিং করতে থাকে। তখন গোর্জো ভয় না পেয়ে তাকে নিশানা করে মেরে দেয়। কিন্তু দ্বিতীয় গুন্ডাটি সোজাসুজি বাইক চালিয়ে তাদের ঘরের ভেতরে চলে আসে। তার আন্ধাধুন গুলি চালানোর কারণে আবরানের কাঁধে গুলি লেগে যায় আর কুলনাপ্পনের পায়েও গুলি লাগে। আর সেই গুন্ডাটাকে মারার জন্য ইত্যানাম আর ডক্টর লেজারও অনেক গুলি চালায়, কিন্তু একটাও গুলি তার লাগে না। আর এদিকে আমরা দয়ানন্দকে দেখতে পাই যে বন্দুক নিয়ে তাদের ঘরে এক এক করে ঢুকছিল আর তার সঙ্গে অটোমেটিক গান নিয়ে এসেছিল যেটা ফুললি লোডেড ছিল। তারপরে সে সোজা ক্লাবে ঢুকে যায় আর এখানে জিজ্ঞাসা করে যে এখানকার ম্যানেজার কে আছে। তখন আবরান উত্তর দেয় যে আমি এখানকার সেক্রেটারি আবরান। তখন আবরানকে ভয় পাওয়ানোর জন্য দয়ানন্দ ডায়লগ মারতে শুরু করে দেয়। আবরান তখন তাকে তারই ভাষাতে বুঝিয়ে দেয়। আর দিকে সব ঘরের লোকেরা গুন্ডাদেরকে মারাতে ব্যস্ত ছিল। অন্যদিকে দয়ানন্দ আর আবরান তার ভাইকে খোঁজার জন্য আগে যায়। তারপরে আমরা দেখতে পাই দয়ানন্দ অতিরিক্ত রেগে গিয়েছিল, কারণ ইতিমধ্যেই তার ভাইয়ের গুলি লেগে গিয়েছিল আর তার ভাই সেখানে মরে যায়। তার কারণে সে আস্তে আস্তে ঘরের ভিতরে যাচ্ছিল সবাইকে মারার জন্য, কিন্তু সে নিজেদের লোকের লাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। আস্তে আস্তে সে আরও ভেতরে যেতে শুরু করে। তারপর সে একটা ঘরের বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সেখানে যখন সে ঢোকে তারপর সে দেখতে পায় সারা ঘরের লোক একটা ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছে তারই অপেক্ষায়, আর তার দিকে বন্দুক টেনে গোটা ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে তাকে মারার জন্য। যখন আনন্দ চালাকি করে তার ট্রিগারে হাত রাখে তখন সবাই মিলে তাকে গুলি মেরে দেয় আর সে সেখানেই মরে যায়। তারপরে রাইফেল ক্লাবের মেম্বার সবকিছু নর্মাল করে দেয়, যেন এখানে কোনোদিনও কিছু ঘটেইনি। আর এর সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আমি জানি অনেকের হয়তো এই মুভিটা ভালো লেগেছে আর অনেকের হয়তো স্টোরিটা ভালো লাগেনি। স্টোরিটা একটু অন্যরকম হলেও তোমরা মুভিটা দেখলে হয়তো এনজয় করবে, কারণ এখানে ফাইটিং সিনটা বহুত ভালোভাবে রয়েছে। যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য এটা খুব ভালো মুভি। তো তোমরা মুভিটা দেখতে পারো। আমি দেখা করছি আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্লিজ ক্লিক করে দাও, যাতে করে যখনই ভিডিও আপলোড হবে তখনই তোমার কাছে নোটিফিকেশান যাবে। আর সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগে। আর ভিডিওটাকে একটা লাইক করতে একদম ভুলো না। কমেন্ট সেকশনে জানাতে পারো কোন মুভিটা তুমি দেখতে চাও, তাহলে আমি তোমাদের জন্য সেই মুভিগুলোই এক্সপ্লেন করব। দেখা করছি আরও একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।